সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর শামীম রাজা রয়েছেন আমাদের সঙ্গে। শামীম, স্বাগত আপনাকে। শিরোনাম দেখছি, অল্প কিছু কাগজ আসছে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে সুশাসনী বড় অপ্রাপ্তি, ডিসেম্বর জুনের মধ্যে সংসদ নির্বাচন, মানবজমিন হাসপাতালে ঈদ কাটবে তাদের, বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই লক্ষ্য, প্রধান উপদেষ্টা। কালের কণ্ঠের 15 বছরের নতুন মুক্তিযোদ্ধা 18,168, চীনের সঙ্গে অসম বাণিজ্য রপ্তানি ও তলানিতে। আমার দেশ ডিসেম্বর থেকে জুনে নির্বাচন, আজ বিপ্লবোত্তর প্রথম স্বাধীনতা দিবস। কালবেলা মুক্তিযুদ্ধের স্বীকৃতি, কাজ অনুযায়ী নির্বাচনের আগে গুজবের রূপ ভয়ঙ্কর হতে থাকবে। দেশ রূপান্তর, তাপমাত্রা ডলার সমীকরণে মিলবে বিদ্যুতের স্বস্তি, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। সময়ের আলো, ডিসেম্বর জুনেই ভোট, বদ না হলেও কুপকাত। খবরের কাগজ, দীর্ঘ ছুটি হওয়ায় চাপ কম, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন। আলোকিত বাংলাদেশ, অহংকার ও গৌরবের দিন আজ, ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন। পরতুয়া মহান স্বাধীনতা দিবস আজ, ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পোলস বিটুইন দিস ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি নেক্সট ইয়ার সি এ রিটারিটস। শামীম, জানেন আজ 26শে মার্চ স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। এই দিবসের 55 বছর হয়ে গেল বাংলাদেশের স্বাধীনতা, 1971 থেকে 2025। দীর্ঘ সময়, এই সময়ে নানা উত্থান পতন, নানা রাজনৈতিক ঘটনাবলী, বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, আবার কোথাও কোথাও হুঁচটও খেয়েছে। এই অবস্থায় আপনি কীভাবে দেখেন? আমরা প্রথমেই মহান স্বাধীনতা দিবস শুভেচ্ছা জানাই এবং স্মরণ করি যে আমরা যে মুহূর্তে আলোচনা করছি তখন আমাদের অন্যতম আলোচিত শব্দ হচ্ছে ঐক্যমত্য। এবং এই জাতি গঠনের জন্য, জাতি রাষ্ট্র গঠনের জন্য আমরা একবারই এক হয়েছিলাম। এবং তখনই আমাদের ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য সেই সময় এসেছে এবং 71-এর মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন। এ নিয়ে কোনো দ্বিমতের সুযোগও নাই এবং এ নিয়ে বিতর্ক করাও সমীচীন না। এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল, তা নিয়েও আমাদের কোনো সন্দেহ নেই। মানুষ শত শত বছর বিভিন্ন সংগ্রামের মধ্যে থেকেছে, নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, জাতি গঠনের চেষ্টা করেছে। কখনো হয়তো ভাষার ভিত্তিতে একত্রিত হয়েছে, কখনো অন্য বৈশিষ্ট্যের ভিত্তিতে একত্রিত হয়েছে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক মত পথ বহু কিছুর পরেও আমরা একটা সময় একত্রিত হতে পেরেছে। এবং দেখেন, শুধুমাত্র একটা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে তো আর স্বাধীনতা হয় না, বা অনেক জাতি আছে আরো দীর্ঘ সময় সংগ্রাম করছে। এবং আমাদের সামনেই দৃষ্টান্ত রয়েছে যে একবার বাসভূমি হারালে, স্বাধীনতা হারালে, এই যে ফিলিস্তিনিদের আবার এটার পুনরুদ্ধার কি, সেটা আমরা প্রতিদিনই আমরা দেখছি, প্রত্যক্ষ করছি। তো যেটা বলছিলাম যে আমরা এই যে জাতি গঠনের যে আকাঙ্ক্ষা, সেটাই আমাদের ওই পর্যায়ে এনেছে। এবং না হলে আমরা জাতি গঠন করতে পারতাম না। আপনি যত সংগ্রাম করেন, যত সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন আর যে প্রক্রিয়াতেই যান, তো সেই দিক থেকে আমাদের এই যে বিশাল অর্জন, তাকে আমাদের বিতর্কিত করা ঠিক হবে না। আমরা একই সঙ্গে স্মরণ করি আমাদের জনগোষ্ঠীর অসাধারণ আত্মত্যাগের কথা, লক্ষ লক্ষ মানুষের জীবন, আত্মত্যাগ, এবং আমাদের যারা বিভিন্ন স্তরে কাজ করেছেন, কেউ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কেউ কলম ধরেছেন, কেউ সহযোগিতা করেছেন, কেউ অন্য অর্থে সাংস্কৃতিকভাবে পাশে দাঁড়িয়েছেন, এবং বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন পেশার মানুষ যুক্ত হয়েছেন যে যার অবস্থান থেকে। আমরা বিভিন্ন সময় বিতর্ক করেছি, কে মুক্তিযোদ্ধা, কে মুক্তিযোদ্ধা না, সেগুলোর রাজনৈতিক দিক আছে, অন্যান্য জটিল কঠিন দিক আছে, কিন্তু মনে রাখতে হবে যে এটা আমাদের প্রত্যেকেরই সামষ্টিক অর্জন। এখানে ব্যক্তির যেমন অসাধারণ ত্যাগ রয়েছে, সমষ্টিরও আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে। দুয়ের মাঝে আপনি কিছুটা হলেও মূল্যায়ন চাইছিলেন, আমাদের এটাই দুঃখ থাকবে যে, বা দুঃখ আছে যে এর যে সংরক্ষণ প্রয়োজন ছিল আমরা করিনি। আমরা বহুবার বলেছি যে রাষ্ট্র ইতিহাস লিখবে কিনা সে প্রশ্ন করা উচিত, এবং সম্ভবত রাষ্ট্রের ইতিহাস লেখার দায়িত্ব নেওয়া উচিত না, কিন্তু সে সহযোগিতা করবে, সে পরিবেশ তৈরি করবে। না, ইতিহাস মুছে ফেলে নতুন ইতিহাস লেখা যায় না। ইতিহাস তো নতুন করে সৃষ্টি হবে না, তার তথ্যপাত্য, তার ঘটনার ব্যাখ্যা হতে পারে। যে দৃশ্য আপনি প্রত্যক্ষ করেছেন, আপনার ব্যাখ্যা, আমার ব্যাখ্যা, হয়তো দৃষ্টিভঙ্গির কারণে
অবস্থানের কারণে, আপনি কোন ধারণা থেকে বলছেন তার কারণে তার বিশ্লেষণ ভিন্ন হতে পারে, কিন্তু ঘটনা যেটা প্রত্যক্ষ করেছেন, যেটা ঘটেছে, সেটার তো আর পুনর্নির্মাণ সম্ভব না। তো আমরা যে আর্কাইভিং করার কথা ছিল আমরা করিনি, আমাদের মুক্তিযুদ্ধের দলিল আরো সম্প্রসারণ করার কথা ছিল আমরা করিনি। আমরা যখন সশস্ত্র সংগ্রামের ইতিহাস করেছি আমরা কেবলমাত্র সশস্ত্র দিকটার উপর আলোকপাত করেছি, গণমানুষের সংগ্রামকে আমরা সেখানে আলোকপাত করিনি। আমরা যখন জন ইতিহাসের দৃষ্টিকোণ থেকে বা শুধু জনগণের সংগ্রামকে বলেছি, তখন যুদ্ধের যে অনিবার্য অংশ, যুদ্ধ সশস্ত্র যে অংশ, তার সঙ্গে যুক্ত যে প্রতিষ্ঠান, যে ব্যক্তিবর্গ, তাদেরকে আমরা অগ্রাহ্য করে গেছি। এমন ঘটেছে, আমরা একটা সামগ্রিক ইতিহাস লিখতে চেষ্টা করছি, সেখানে হয়তো সেক্টরের বা সেক্টর কমান্ডারদের অবদানকে আমরা অস্বীকার করছি, আবার তাদের উপরে যখন লিখছি তখন বাকি গণমানুষকে হয়তো আমরা আরেক দিকে নিয়ে যাচ্ছি। আমরা এক পক্ষের জন্য আরেক পক্ষকে আমরা তো গুরুত্ব দিচ্ছি। এবং সবচেয়ে বড় কথা যে অসাধারণ যারা সংগঠক ছিলেন, যারা এটাকে সম্ভব করেছেন, আমরা এমনও হয়েছে বছর পর বছর তাদের নামও উচ্চারণ করিনি, তাদের সম্পর্কে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। তো সেই ঘাটতি তো আমাদের রয়েই গেছে। এবং আজকের এত বছর পরে, আপনি যখন বলছিলেন 5 দশকের বেশি সময় পরে, একাধিক প্রজন্ম আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের সঙ্গে তাদের ইতিহাস, তাদের অভিজ্ঞতা, সেগুলো চলে গেছে। শুধু বাংলাদেশে না, বাংলাদেশের সঙ্গে আরো যারা সমব্যথী ছিলেন, সহযোগিতা করেছিলেন, তারা অনেকে আমাদের মধ্যে নেই। তারপর আমি মনে করি যে এখনো সুযোগ রয়েছে, সব শেষ যে সমস্ত দলিল, দস্তাবেজ, চিহ্ন, প্রামাণ্য বিষয়াদি আমাদের কাছে রয়েছে, সেগুলো আমাদের সংরক্ষণ করা উচিত। একটা মুক্তিযুদ্ধ জাদুঘর কেন হলো, এবং তাও অনেকটা ব্যক্তিগত উদ্যোগে বা এক ধরনের বেসরকারি উদ্যোগে সেটা শুরু করতে হয়েছিল, রাষ্ট্র তো বড় আকারে সেটা করেনি। এবং আরো অনেক প্রতিষ্ঠানের দায়ী ছিল, যে প্রতিষ্ঠানগুলো একেবারে কেন্দ্র, তার সংরক্ষণ সে করেনি। আমি নিজের বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি, যে অসাধারণ সংগ্রহ তার থাকার কথা ছিল, সে করেছে, সে হয়তো বিভিন্ন কেন্দ্র করেছে, গবেষণা করেছে, কিন্তু এটা যথেষ্ট না। ফলে আমরা বিভিন্নভাবে বিতর্ক তৈরি করেছে এগুলোকে নিয়ে। তো ওইটা বলেই শেষ করবো যে সংরক্ষণের বিকল্প নেই, এটাকে ফ্যাসিলিটেট করার কোনো বিকল্প নেই। রাষ্ট্র এটাকে সহযোগিতা করবে, পরিবেশ তৈরি করবে, সবকিছু সে সুযোগ দেবে। ইতিহাস বহুমুখী রচনা হবে, ব্যক্তির, সমষ্টির, এখানে ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে, এখানে আলোচনা হবে, এখানে চলচ্চিত্র হবে, সংস্কৃতিতে তার পরিচয় ঘটবে, যেভাবে আমরা সময় সঙ্গীতে করেছি, কাব্যে করেছি, নাটকে করেছি। এর বাইরে বহুমাত্রিক সেটা চর্চা হবে। এবং আমি মনে করি যে 71 আমাদের 26শে মার্চ মুক্তিযুদ্ধকে সব আমাদের ক্ষুদ্র যে সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট যে বিতর্কগুলো আছে, রাজনীতির চোখ দিয়ে যে বিতর্কগুলো আমরা তৈরি করি, বিভিন্ন সময় আমরা নতুন নতুন জন্ম দিই, সেগুলো আমাদের বন্ধ করতে হবে। ধন্যবাদ। তবে আমাদের এই 55 বছরে আমাদের দুঃখ হচ্ছে যে আমরা সুশাসন পাইনি। এইটাই আমাদের, যদি আজকের আলোচনার আপনি সূত্র বলেন, একটু ইতিবাচকও বলতে হবে, যে আমাদের সম্পর্কে যে ধারণা করা হয়েছিল যে দেশ হিসাবে, ভূখণ্ড হিসাবে আমরা কতটুকু টিকে থাকতে পারবো, অর্থনীতিতে আমরা টিকতে পারবো কিনা, আমরা এই বিপুল জনগোষ্ঠীকে নিয়ে কিভাবে থাকবো। আপনি যদি তখনকার ছোট ছোট প্রামাণ্য চিত্রগুলো দেখেন, বিদেশের সাংবাদিকদের করা, যে শেষটা তারা করছেন, যে সব দেখা গেল, মানুষের উচ্ছ্বাস, আনন্দ, নতুন জাতি পেয়েছি, মানচিত্র পেয়েছি, দেশ পেয়েছি, কিন্তু এই বিপুল জনসংখ্যা নিয়ে, এই বিপুল চ্যালেঞ্জ নিয়ে কি করবে সে, কিভাবে টিকে থাকবে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। এবং আবারও বলবো যে এটা কোন সরকার ভালো করেছে, কোন সরকারের হয়তো ঘাটতি থেকেছে, বহু রকম এখানে শাসন ব্যবস্থা আমরা প্রত্যক্ষ করেছি, রাজনীতি এক ধারায় চলেনি, যে গণতান্ত্রিক রীতিতে ছিল সেভাবে চলেনি, অর্থনৈতিক পরিকল্পনাগুলোও একরকম থাকেনি সবসময়। কিন্তু এর সবকিছুর বাইরে গিয়ে মানুষের যে অর্জন, তাকে কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। আপনি যদি উৎপাদনের ক্ষেত্রে অর্জন করে থাকেন, নিঃসন্দেহে উদ্যোক্তাদের সেখানে বিরাট ভূমিকা আছে। যদি তৈরি পোশাক বলি, এই জনগোষ্ঠীর তো অবদান আছে, নারীদের অবদান আছে, সাধারণ মানুষের অবদান আছে। আজকে বাংলাদেশের যদি আপনি রেমিটেন্সের কথা বলেন, আপনার যত না বিনিয়োগ, একসময় এটার পেছনে আমরা বিনিয়োগই প্রায় করিনি, আমরা কোনো ওই অর্থে পরিকল্পনাই গ্রহণ করিনি, কিন্তু আজকে তারা আমাদের উন্নয়নের সবচেয়ে বড় খাত। এর বাইরে বেসরকারি সংস্থাগুলোর অবদান রয়েছে, অথবা অর্থনীতিতে বলেন, জনসংখ্যার ক্ষেত্রে বলেন, শিক্ষার ক্ষেত্রে বলেন, নারীর অগ্রগতির ক্ষেত্রে বলেন, কৃষির ক্ষেত্রে বলেন, আমাদের বেসরকারি সংস্থার অবদান আছে, সরকারি প্রতিষ্ঠানগুলোর অবদান আছেন, সাধারণ মানুষের সেখানে অবদান রয়েছে, গবেষণা প্রতিষ্ঠানগুলোর অবদান রয়েছে। নাহলে আমরা কৃষিতে, মৎস্যে, এই জায়গাগুলোতে আমরা এগোলাম কিভাবে? আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা একটা জায়গায় পৌঁছাতে চেষ্টা করেছি, সবসময় হয়তো কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাতে পারিনি, কিন্তু যে ঘাটতি আমাদের বারবারই পেছনের দিকে আমাদের টেনে নিয়ে গেছে, বা আমাদের অর্জনগুলোকে ম্লান করতে চেষ্টা করেছে, কিংবা আমরা এটাকে বজায়যোগ্য করতে পারিনি, সেটা আপনি যে প্রসঙ্গ বললেন, যে সুশাসনের অভাব, আমরা দুর্নীতি ঠেকাতে পারিনি, আমরা আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো তৈরি করতে পারিনি, আমাদের গণতান্ত্রিক অনুশীলনগুলোকে আমরা ধারাবাহিক রাখতে পারিনি। যে আজকে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, একটা ভালো নির্বাচন দিতে পারি, একটা ভালো, আমি এত জটিল আলোচনায় কেন যাব? এর জন্য তো আমার রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হওয়ার দরকার নেই, সরকার রাজনীতিতে আমার একজন পণ্ডিত হবার দরকার নেই,
আমার তুলনামূলক আলোচনারও দরকার নেই ইউরোপ কি করে, আমেরিকা কি করে, দক্ষিণ এশিয়ার অপরাপর দেশ। আমি একটা নির্বাচন চেয়েছি যে 4 বছর 5 বছর পর পর একটা শাসনতান্ত্রিক পরিবর্তন হবে, একটা গণতান্ত্রিক পরিবর্তন হবে, সরকার পরিচালিত হবে। সে যদি অন্য কিছু ব্যত্যয় ঘটায় তার জন্য নাগরিক সমাজ থাকবে, তার জন্য সিভিল সোসাইটিস থাকবে, নাগরিক থাকবে, প্রতিষ্ঠান থাকবে, তারা চাপ সৃষ্টি করবেন, আইনের শাসন থাকবে। এটা তো খুব বেশি চাওয়া আমাদের ছিল না। আমরা সবকিছুই করছি, কিন্তু এই জায়গায় ঘাটতি। আপনি যদি প্রধান উপদেষ্টার বক্তৃতা দেখেন গতকাল সন্ধ্যায়, সেখানে তিনি প্রধান যেগুলো আলোকপাত করেছেন তারা আবারও দুর্নীতির কথা বলছেন, যে আমাদের সমস্ত অর্জন, আমাদের ভাবমূর্তি ম্লান হয়ে যায় যখন আমাদের দুর্নীতির প্রসঙ্গ সামনে আসে। আমাদের অর্থনীতিতে শৃঙ্খলার কথা তিনি বলেছেন, যে এইভাবে চললে তো আপনি পারবেন না, আগেও পারেননি, আপনি এখনো পারবেন না। তো সুশাসনের ঘাটতি তো বহুমাত্রিক। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারিনি, আমরা বিচারকে আমরা স্বাধীন করতে পারিনি, আমরা কোনো কোনো ক্ষেত্রে মানুষকে এমন ভাবে সুযোগ দিয়েছি যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছি, ভয়ের সংস্কৃতি তৈরি করেছি, প্রত্যেক মানুষকে আমরা বিচারে প্রবেশাধিকার দিতে পারিনি। এবং একই সঙ্গে একথাও বলতে হবে যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো, তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা পালন করেনি। এই প্রতিষ্ঠান শুধুমাত্র আমি নির্বাচন কমিশন দুদকের মতো প্রতিষ্ঠানকে বলছি না, রাষ্ট্রের অনেক ধরনের প্রতিষ্ঠান থাকে যাদেরকে নিয়ে আমরা আলোচনা করি না, অনেক ধরনের সংস্থা থাকে যাদেরকে আমরা প্রকাশ্য আলোচনায় আনি না। তাদেরও ভূমিকাগুলো মূল্যায়ন করা উচিত তাদের অভ্যন্তরে থেকে, যে তারা কতখানি গণতন্ত্রের ভূমিকা রেখেছেন, এই প্রতিষ্ঠানগুলো নির্মাণের ক্ষেত্রে তারা কতখানি ভূমিকা রেখেছেন, এই দুর্নীতির ক্ষেত্রে, বিচারহীনতার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা ছিল কিনা, অগণতান্ত্রিক সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল কিনা, অগণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো দায়ী কিনা। তো সব মিলে সেই খেদ এবং সেই দুঃখবোধই আমাদের এখনো পর্যন্ত রয়ে গেছে। শামীম, আপনি জানেন যে আজ দিনের শেষ ভাগে প্রধান উপদেষ্টা সম্ভবত চীন সফরে যাচ্ছেন। তো ওই চীন সফরকে কেন্দ্র করে কিন্তু কয়েকদিনে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে দেশে এবং বিদেশে। আমি দেখছি যে কালের কণ্ঠের শিরোনাম হচ্ছে চীনের সঙ্গে অসম বাণিজ্য, রপ্তানি ও তলানিতে। অনেকগুলো মাত্রা আছে। উনি স্বাধীনতা দিবসের প্রাক্কালে বলা যাবে না, দিনটি পার হওয়ার পরপরই যাচ্ছেন এবং হয়তো ওইভাবেই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিন তারিখ ঠিক করেছে। এবছর তো স্বাধীনতা দিবসের কুচকাওয়াজও হলো না, সেটার হয়তো নিশ্চয়ই কোনো কারণ আছে, আমরা পরে অন্য একদিন হয়তো আলোচনা করব বা জানা যাবে। তো একটু এই সুযোগে কুচকাওয়াজেরও কথাটা একটু বলি যে দেখেন, এটা তো একটা প্রতীক, রাষ্ট্র তো অনেক প্রতীকী ব্যঞ্জনার মধ্যে দিয়েও যায়। আমার কয়টা অস্ত্র আছে, সেটা কতটা কাকে ঠেকাতে পারে, সেটা অন্য দেশের তুলনায় কত উন্নত অনুন্নত, সেটা মুখ্য কথা না। একটা কুচকাওয়াজ যখন হয় তখন আমার প্রতীক, আমার আনন্দ, আমি বোধ করি যে আমার একটা রাষ্ট্র, আমার সশস্ত্র বাহিনী আছে, আমার অন্যান্য বাহিনী আছে, আমার রাজনৈতিক প্রতিষ্ঠান আছে, আমার জনগণ আছে, এবং সবকিছু মিলে আমি যে কাঠামো তৈরি করি, কিছুটা হলেও সেটা প্রচারেরও একটা বিষয়, প্রত্যেক দেশ তাই করে। এবং সে তার এটা একটা এক ধরনের আপনি বলতে পারেন সার্বভৌমত্বেরও একটা প্রতীকী ব্যঞ্জনা, সেটা দেখায়। সেটা হলো না, সেটাও খুব একটা যে ভালো লেগেছে তা না, যাই হোক, সেটা তো অন্য আলোচনা। প্রধান উপদেষ্টা চীনে যাচ্ছেন, এটা অনেকগুলো মাত্রা। একটা কোন সংবাদপত্র, আমি অন্য আলোচনায় যাবার আগে এমন হয়তো বা গণমাধ্যম ধারণা দিচ্ছে যে এটা আমাদের একটা শিফট হচ্ছে কিনা আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বা আমাদের সম্পর্কের ক্ষেত্রে, বাণিজ্য বা অন্যান্য নির্ভরশীলতার ক্ষেত্রে। এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে এই ধারাটা। বিগত সরকারও এরকম একটা চেষ্টা করেছিলেন যে আমাদের এই অঞ্চলে বৃহৎ যে শক্তি ভারত এবং চীনের মাঝে একটা ভারসাম্য তৈরির। যদিও শেষ মুহূর্তে ওই সরকারের চীন সফরের পরে খুব একটা বড় অগ্রগতি হয়নি এবং বরং এক ধরনের নাখোশ অবস্থাও তৈরি হচ্ছে, ভারসাম্য সেভাবে সৃষ্টি হয়নি। এবং এই বয়ান দেওয়া হতো যে সরকার একটা ভারসাম্যের চেষ্টা করছে চীন ভারতের মধ্যে, কিন্তু দিনের শেষে দেখা গেছে আসলে সেটা ওইভাবে প্রতিষ্ঠিত হয়নি। এখন এই সরকার ওইভাবে বুঝতে হবে যে এটা একটা নির্বাচিত সরকার না, এবং এটা দীর্ঘ সময় থাকার জন্য কোন সরকার না। আমি ওই আলোচনায় যাচ্ছি না যে নির্বাচন কতদিন হবে, কিন্তু এটা তো অনুমিত যে তারা দীর্ঘ সময় থাকার জন্য প্রত্যাশিত নন, তারা একটা বিশেষ দায়িত্ব পালনের জন্য তারা আসছেন। তো এই তার সফর এবং সফরের তো আমরা যে ধারণা পাচ্ছি, চীনও যে ধারণা দিচ্ছে যেটা খুব গ্র্যান্ড স্কেলের কিছু একটা হতে যাচ্ছে, যে আমাদের এর আগে কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সময় বা সফরে এত বেশি প্রাপ্তি থাকবে না বলে আমরা ধারণা করছি, যে অনেক বড় অর্জন আমাদের হবে। এটা দিয়েই একেবারে যে আমাদের মেজর শিফট হবে বা শিফট হয়ে গেল এরকম সিদ্ধান্ত বোধহয় টানাটা ঠিক হবে না। কারণ একটা শিফট বুঝতে গেলে আপনাকে তো একটা সময় দিতে হবে। এটা একটা বা দুটো সরকার আপনার যেতে হবে, আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। কারণ একটা জিনিস মতে হয় যে
শিপ যে হয় না তা না, এবং এখন যে বিশ্ব আসছে যেখানে তো আর না, অনেক shift কেন্দ্র তো তৈরি হইতে হচ্ছে, এখন আর সেই বাইপোলার পৃথিবী তো নাই, আবার মাল্টিপোলারও পুরোপুরি বলা যাচ্ছে না, বহু কেন্দ্র তৈরি হচ্ছে। এবং অন্য দেশগুলো মোর আপনি যদি বলেন যে ডেমোক্রেটিকলি স্টেবল যে সব দেশগুলো আছে বা যারা ম্যাচিওর আমাদের চাইতে আরো গণতন্ত্রে বা অন্যান্য ব্যবস্থায়, তারা খুব দ্রুত কর্মকৌশল পাল্টাতে পারে, তাদের শিফটও কারো দ্রুত করতে পারে, তার চ্যালেঞ্জগুলো যেমন সে মোকাবেলা করতে পারে, আবার শিফটিংটা দীর্ঘমেয়াদী হলেও সেটা মোকাবেলা করার সক্ষমতা তার। আমাদের কিন্তু দুটো ক্ষেত্রেই ঘাটতি আছে, আমরা খুব দ্রুত চ্যালেঞ্জ মোকাবেলার অবস্থার মতো রাষ্ট্র আমরা না। তবে ফার্স্ট দ্বিপক্ষীয় সফরে চীনকে বেছে নেওয়ার মধ্যে অবশ্য বিশেষ কোনো তাৎপর্য থাকতেও একটা বার্তা হয়তো দেবার চেষ্টা করেছে সরকার, যে এই মুহূর্তে তো আমাদের ইমিডিয়েট প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ওইভাবে অনন্য উচ্চতায় নেই, আমরা যেভাবে আগে বিভিন্ন শব্দে এটাকে প্রকাশ করতাম। বিজনেস অ্যাজ ইউজুয়াল আছে, অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক কাজকর্ম আছে, কিন্তু আপনি যদি একেবারে ভিসাটা মোটেই ছোট বিষয় না, আপনি জনগণের গমনাগমন থেকে শুরু করে অন্যান্য বৃহৎ সাম্প্রতিক সময় বক্তব্যগুলো থেকে শুরু করে তাদের দৃষ্টিভঙ্গি, সেখানে সাবেক সরকারের যারা দেশ ছেড়েছেন বা পালিয়ে গেছেন যেভাবেই দেখি, তারা সেখানে অবস্থান করছেন, এই সমস্ত কিছু মিলে তাদের বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে আমাদের দুই দেশের মধ্যে একটা টেনশন তৈরি হয়েছে এবং সম্পর্ক মোটেই অনন্য উচ্চতায় নাই, এটা মানতে হবে, অনেক ধরনের চ্যালেঞ্জ। তো সেখান থেকে এটাও একটা বার্তা হতে পারে যে আমার এখন প্রয়োজন যেখানে আমি বাণিজ্য সুবিধা পাবো, আমার এখন প্রয়োজন যেখানে আমি আরো মোর স্টেবল দীর্ঘমেয়াদী বা বজায়যোগ্য কিংবা আমি টেকসই সম্পর্কের দিকে যেতে পারবো। এখন এটা মনে রাখতে হবে যে সব সম্পর্ক কিন্তু বাণিজ্যিক না, এবং আপনি সামরিক ভাবেও কোনো কিছু অর্জন করলেই যে সেটা এখনই একটা আমরা বড় সিদ্ধান্তে আসতে পারবো তা না, কিন্তু খুব দ্রুত যদি অর্জনের প্রত্যাশাগুলো বলি এটা থেকে একটা হবে স্বাস্থ্য খাতের যে কথাটা উঠছে, একটু প্রতিবেশী দেশের বিষয় আসবে যে আমরা আমাদের যারা চিকিৎসার জন্য ওখানে যেতেন অধিকতর ভালো চিকিৎসার প্রত্যাশায়, তারা যেতে পারছেন না, এবং সেটার অন্য আলোচনা আছে যে দেশের অভ্যন্তরের কেন আমরা এতদিনে তৈরি করতে পারিনি, আগের আলোচনার সঙ্গে যুক্ত। কিন্তু ইদানিং কুনমিং এর সঙ্গে আমাদের যে একটা সম্ভাবনা দেখা দিচ্ছে যে একাধিক হাসপাতাল তারা বাংলাদেশিদের চিকিৎসা দেবে, এবং সেটা একমাত্র এয়ার ফেয়ারটা যদি বাদ দেন তাহলে খরচের হিসাবে আমরা দেখি যে ভারতের প্রায় কাছাকাছি, যদি আমি ভারতকে ধরি একটা উদাহরণ হিসাবে, এটা কিন্তু বড় একটা পরিবর্তন হবে। লক্ষ লক্ষ মানুষ যে চিকিৎসার জন্য পাশের দেশে যেতেন, সেটা কিন্তু 1-2 টাকার চিকিৎসা বাণিজ্য না, তারপর আরো অনেক কিছু নির্ভর করে। না, ভারতীয় বা ভিসা বন্ধ করে কি গেইন করলো? এটা তারা হয়তো বা একটা চাপ সৃষ্টি করতে চাইছেন, তাদের বিভিন্ন হয়তো দৃষ্টিভঙ্গি আছে, তারা তো ক্ষতিগ্রস্তই হচ্ছেন, বিশেষ করে পাশের রাজ্য। তারপরে চীনের প্রসঙ্গ বলছিলেন, সেখানে সেটার একটা বড় অর্জন দেখতে পাচ্ছি কুনমিং যদি ধরি। আর একটা হলে এখানে যদি বিশেষায়িত হাসপাতাল তৈরি হয়, চিকিৎসা সুবিধা, সেটা কিন্তু আরেকটা বড় অগ্রগতি। আমরা দেখতে চাইবো যে এখানে আমাদের চিকিৎসকরা চিকিৎসা প্রযুক্তির সঙ্গে যারা যুক্ত, তারা টেকনোলজিতে অভ্যস্ত হতে পারবেন কিনা। এই যৌথ আমার মনে হয় যে ব্যবস্থাপনা খুব প্রয়োজন, টেকনোলজি ট্রান্সফারটাও খুব দরকার। আমাদের এখানে চীন যদি শুধু স্বাস্থ্য খাতে বিনিয়োগ করে তা না, আমরাও যুক্ত হওয়া প্রয়োজন হবে, আমাদের জানা প্রয়োজন হবে টেকনোলজি ট্রান্সফার, এটা বড় পরিবর্তন আনবে। এর বাইরে তো অন্যান্য বাণিজ্য আছে, সামরিকও কিছু বিষয় থাকে আমাদের, সেটা আগেও ছিল, সেটা হয়তো আরো বৃদ্ধি পাবে, বড় বিনিয়োগেরও আশা হয়তো আমরা করছি। তো সব মিলে আপনি যে প্রশ্ন করেছিলেন যে প্রাথমিকভাবে তো অবশ্যই সেটা একটা ঝুঁকে পড়া, একটা বার্তা দেওয়ারও বিষয় সেখানে আছে, কিন্তু আগেই যেটা বলেছি, এটা আসলে আমরা ঝুঁকছি কিনা, আমাদের শিফট হচ্ছে কিনা, আমরা কতখানি এই ঝুঁকে পড়াটাকে রাখবো, সময় প্রয়োজন। স্বামী, আপনি জানেন যে সাংস্কৃতিক আন্দোলনের পুরোদা সানজিদা খাতুন আর নেই, তার সম্পর্কে আপনাদের আমরা নিশ্চয়ই আমাদের তাকে অবশ্যই স্মরণ করা প্রয়োজন। আমাদের সংস্কৃতি জগতের একজন পুরোধা ব্যক্তিত্ব, আমরা বলবো যে অধ্যাপক, সঙ্গীতজ্ঞ, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতে, এবং তিনি যে দীর্ঘ লেগাসি বহন করেছেন তার বাবা থেকে শুরু করে যদি বলি, সেটা আমাদের শিক্ষা সংস্কৃতি জগতে এই পরিবারের অসাধারণ অবদান, এবং তার ব্যক্তিগত অবদান তো অনন্য এবং অসাধারণ। যে কোনো আমরা যদি বলি যে আমাদের প্রোগ্রেসিভ যত মুভমেন্ট হয়েছে সংস্কৃতির ক্ষেত্রে, তার অগ্রভাগে থেকেছেন তিনি, ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা, এবং তার দীর্ঘ জীবনে তিনি দীর্ঘায়ু পেয়েছিলেন, হয়তো 93তম জন্মবার্ষিকী তার হতো বেঁচে থাকলে, এবং তার যে অবদান আমাদের সংস্কৃতির ক্ষেত্রে, আমাদের উদযাপনের ক্ষেত্রে, ভালো সংস্কৃতির ক্ষেত্রে, শুদ্ধ সংস্কৃতির ক্ষেত্রে, এবং আমরা যে প্রজন্ম আমাদের এই জাতীয়তাবাদ নির্মাণে ভূমিকা রেখেছিলেন, যার ভিত্তিতে আমরা পরবর্তীতে মুক্তিযুদ্ধেও যে জাতীয়তাবাদ আমাদের ভিত্তি হিসাবে কাজ করেছে, সেখানেও তার অবদান রয়েছে। এবং অসংখ্য গুণী মানুষের সান্নিধ্যে তিনি আসছেন, সেটা আপনারাও জানেন।
নজরুল সঙ্গীতও শিখেছেন প্রথম জীবনে সোহরাব হোসেন থেকে শুরু করে বড় বড় ব্যক্তিদের কাছে, এবং পরবর্তীতে যে রবীন্দ্রসঙ্গীতেই তিনি নিমগ্ন থেকেছেন, এখানেই তার ব্যাপ্তি, তার প্রচার, তার খ্যাতি, এবং সেখানেও কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেনের মতো গুণী শিল্পীদের সাহচর্যে এসেছেন তিনি। শৈলজা রঞ্জন মজুমদারের কাছেও তিনি গান শিখেছেন। এগুলো তার জীবনের আরও অন্যরকম মাত্রায় তার সাধনাকে নিয়ে গেছেন। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে এই সঙ্গীতজ্ঞ, এই সংস্কৃতি ব্যক্তিত্ব এবং এই অধ্যাপক এবং তার যে সামাজিক অবদান, সাংস্কৃতিক অবদানকে আমরা শ্রদ্ধা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।